তিনটা ছেলেকে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তাদের সামনে বসে আছে একজন আগন্তুক, মুখে তার মাস্ক, পরনে কালো হুডি, মুখে একটা মুচকি হাসি দিয়ে একটা কথা বলল, জিসান, মেয়েগুলোকে ঠিকমতো পাঠিয়েছিস তো? জিসান বলল, ভাই, তারা তাদের বাড়ি পৌঁছে গিয়েছে। ছেলেটি বলল, তা জিসান, এই কুত্তাগুলোকে ঘুম থেকে জাগাম, একটু পর তো এমন ঘুমাবে, এখন আর ঘুমিয়ে কি লাভ? জিসান বলল, ওকে ভাই। এটা বলে এক বালতি পানি নিয়ে যেই না ছেলেগুলোর মুখে মারবে, তখন আগন্তুক জিসানকে থামিয়ে দিয়ে বলল, আরে আরে কি করছিস? এত জঘন্য পানি ওদের মারলে ওদের সমস্যা হবে তো, একটু পিওর ভালো পানি মার মুখে। এটা বলে আগন্তুক মুচকি হাসি দিল। জিসানের বুঝতে বাকি রইল না তাকে কেমন পানি মারতে বলছে। তাই সে এক বালতি গরম পানি নিয়ে আসলো। তারপর তার মধ্যে মরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে দিল তিনজনের মুখের উপর ছিটিয়ে। সাথে সাথে তিনজন চিৎকার দিয়ে উঠল। তাদের চিৎকার এতটা জোরে ছিল যে ঝিঝি পোকার নিস্তব্ধ হয়ে গেল। তাদের মুখে ক্ষত থাকায় তারা ব্যথায় কাতরাতে থাকলো। তাদের অসহায়ভাবে কাতরানো দেখে জিসান বলে উঠল, ভাই, একটু বেশি হয়ে গেল না? এটা বলতে আগন্তুক জিসানের দিকে একটু তাকিয়ে বলল, আরে সবে তো মাত্র শুরু হলো, দেখতে থাক সামনে আরো কত কি হয়। আচ্ছা, আমার বই খাতা কলমগুলো টেবিলে সাজাতো, ততক্ষণে এরা আরেকটু মজা করে নিক, অনেকদিন হলো কাউকে পড়ানো হয় না। জিসান বলল, ওকে ভাই। এটা বলে জিসান একটা ব্যাগ থেকে একে একে বই খাতা কলম বের করতে লাগলো। এখন যদি আপনারা বলেন এত রাতে কে বই নিয়ে পড়বে, তাহলে ভুল ভাবছেন। আর ভুল ভাববেন কারণ সেগুলো যদি বই খাতা কলম না হতো, সেগুলো হচ্ছে ছুরি, চাপাতি, কাটার, ড্রিল মেশিন, হাতুড়ি ইত্যাদি অনেক কিছু। এইসব কিছু দেখে তিনটা ছেলে যেন চুপ হয়ে গেল। তাদের চোখে এক আকাশ পরিমাণ মায়া এখন দেখা যাচ্ছে। আগন্তুক বলল, তা এত মায়া এতদিন কোথায় ছিল? একটা মেয়েকে অপহরণ করে তাদের নানা যন্ত্রণা দিয়ে ধর্ষণ করে যখন বিদেশে পাঠাতি, তখন তোদের মায়াটা কাজ করছিল না? এটা বলে একটা ছেলের আঙ্গুলে কাঁটার দিয়ে চাপ দিতে চিরচির করে রক্ত ঝরতে লাগলো। ছেলেটা চিৎকার করছে কিন্তু আওয়াজটা বাইরে বেরোচ্ছে না, কারণ ছেলেটার মুখে কাপড় দেওয়া। এইবার আরেকটা ছেলেকে ধরে বলল, তোরা কার হয়ে কাজ করিস? ছেলেটি বলল, ভাই, আমরা টাকার জন্য এইসব করি, আমরা রিফাত ভাইয়ের হয়ে কাজ করি। আগন্তুক বলল, তাই রিফাতটাকে পাবো কোথায়? ছেলেটি বলল, ভাই ভাই, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না, আমরা শুধু তার হয়ে কথা বলি, ব্যাস এটাই। এটা বলতে দেরি হলো। ছেলেটার মুখে কাপড় ঢুকিয়ে ড্রিল মেশিন দিয়ে তার হাত ছিদ্র করতে দেরি হলো না। আগন্তুকের যেন কোনো দয়া মায়া নেই। সে বলতে লাগলো, ছেড়ে দেওয়ার কথা এই মেয়েগুলো হয়তো বলছিল, বাট তোরা কি ছেড়ে দিয়েছিস? না, তাই আমিও ছেড়ে দিব না। এইবার তৃতীয় ছেলেটার হাতের একটা আঙ্গুল ধরে বলল, দেখ, আমি মিথ্যা পছন্দ করি না, আমি জানি তুই মিথ্যা বলবি না, আর মিথ্যা বললে দেখতে পাচ্ছিস। ছেলেটি বলল, ভাই, আমি সব সত্যি বলবো, কিন্তু আমাকে কিছু করবেন না। আগন্তুক বলল, বলতে থাক তুই। ছেলেটি বলল, ভাই, এইসব রিফাতকে মন্ত্রী করাচ্ছে, এইসব কিছু মন্ত্রী করছে। আগন্তুক বলল, মন্ত্রী আর কি কি করছে? ছেলেটি বলল, ভাই, মন্ত্রী এই শহরের পুরো ক্রাইমের মাস্টার মাইন্ড, সকল ধরনের অবৈধ ব্যবসা সব মন্ত্রী করে। আগন্তুক বলল, তুই এত কিছু জানিস কেমনে? ছেলেটি বলল, ভাই, আমি রিফাতের বন্ধু, আর আজকের ডিলটা পুরো দায়িত্ব আমাকে দিয়েছে। আগন্তুক বলল, এখন বল, মন্ত্রীর মাথায় এখন কি চলছে? ছেলেটি বলল, ভাই, আমি জানি না। আগন্তুক বলল, বলবি নাকি? অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ছেলেটি বলল, না না ভাই, বলছি, মন্ত্রী কি করছে তা জানি না, কিন্তু টাইগার আর মন্ত্রী অনেক বড় একটা প্ল্যান করছে। আর টাইগারের পা ছেলেটা আর কিছু বলতে পারলো না, তার আগেই তার মাথা থেকে রক্ত বেয়ে পড়ছে। এটা দেখে আগন্তুক কিছুটা চমকে, আর দুইটার দিকে তাকাতেই দেখে তাদেরকেও গুলি করা হয়েছে। এটা দেখে জিসান আর আগন্তুক কিছুটা চমকে যায়। জিসান বলল, ভাই, এটা কি করে সম্ভব? এখানে তো আমরা ছাড়া কেউ নেই, তাহলে এদের মারলো কি করে? এটার জবাবে আগন্তুক কিছু বলতে যাবে, তার আগেই তার ফোনটা বেজে উঠলো। আগন্তুক কি জানি ভেবে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলে উঠলো, অনেক কিছু জেনে গিয়েছিস ভিলেন, এত কিছু জানার দরকার নেই।
আগন্তুক বলল, সবে তো শুরু, সামনে তোর অবস্থা কাইল করে দিব টাইগার। টাইগার হেসে বলল, তুই তো মাত্র কচি ফুল থেকে ফুটা ফল। আগন্তুক বলল, তো কি হয়েছে, মনে রাখবা কচি ফুল থেকে ফুটা ফল কেউ খাইতেও পারে না, গিলতেও পারে না। টাইগার বলল, শোন, আজকের মতো ছেড়ে দিলাম, সামনে আমার কাছে বাধা দিলে এই তিনজনের যেমন খুলি উড়িয়ে দিয়েছি তেমন করে তোরটাও যাবে। আগন্তুক বলল, সেটা দেখা যাবে কার খুলি কে উড়াই। এটা বলে ফোনটা কেটে দিল। মনের সুখে ঘুমাচ্ছিলাম, হঠাৎ কানের পাশে ফোনটা বেজে উঠলো। আমি ঘুম ঘুম চোখে রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? তোর জম বলছি, দিনের 9টা বাজে, এখনো কি ঘুম থেকে ওঠার সময় হয়নি? আমি বললাম, আপনি কে যে, আমার ঘুম নিয়ে এত মাথা ব্যথা? মেয়েটি বলল, ফোনের দিকে তাকা বান্দর। এই কথা শুনে আমি চোখ ডলে ফোনের দিকে তাকাতেই দেখি তানিয়ার ফোন। আমি সাথে সাথে বিছানায় বসে বললাম, আরে জানু, আজ হঠাৎ এমন কি হলো যে তুমি আমাকে ফোন দিলা? তানিয়া বলল, একদম জানু বলবি না কুত্তা, জানু বললে নাক ফাটিয়ে দিব। আমি বললাম, পরে তোমারই সমস্যা হবে, লোকে বলবে নাক নাইওয়ালা জামাই পাইছে। তানিয়া বলল, উফ, ফাজিলটা এত কথা বলে পেরে উঠি না। এই বেশি কথা না বলে তাড়াতাড়ি কলে যাই, ক্লাস শুরু হয়ে যাবে তো। আমি বললাম, এই তো তানু জানু, 5 মিনিট অপেক্ষা করো, 10 মিনিটে আসতেছি। এটা বলে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে কিছু না খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আম্মু খাবার খেতে ডাক দিল, বাইরে খাবো বলে দিলাম। তারপর অনেকক্ষণ পরে কলেজে গিয়ে দেখি আমার পাগড়িটা কালো একটা জামা পরে আম গাছের নিচে বসে আছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে বললাম, সরি তানু পাখি। তানিয়া বলল, ওই রাতে কাল লগে টাঙ্কি মারছো, সত্যি করে বল। আমি বললাম, না মানে তোমার সাথে টাঙ্কি মারছি। তানিয়া বলল, তাহলে ঘুম থেকে উঠতে দেরি হলো কেন? আমি বললাম, তোমার মতো সুন্দর কিউট পিতনি রাগে একটা বউ নাই তো, তাই উঠতে পারিনি। তানিয়া বলল, তো বিয়ে করে ফেল, তাহলেই তো হয়। আমি বললাম, বিয়ে তো করতেই চাই, কিন্তু সে তো রাজি হয় না, আজ তো একটা ঘাড়তারা, আমার ভালোবাসা বুঝতে চায় না একদম। তানিয়া বলল, ওই কুত্তা, কি বললি আমি ঘাড়তারা? তবে রে, এটা বলে আমাকে তানিয়া মারতে আসলো, আর আমি কি আর দাঁড়িয়ে থাকবো? আমিও দৌড়াতে লাগলাম। এইদিকে আমাদের এমন দুষ্টুমি দেখে অনেকেই হাসতেছে, কিন্তু অনেকের ভিড়ে একজনের রাগে চুল ছিঁড়তে ইচ্ছে করছে। রাস্তার পাশে 3টা লাশ পাওয়া গিয়েছে। পুলিশ লাশগুলোকে শনাক্ত করে ফেলছে। তারা হলো এই শহরের অনেক বড় মাস্তান, এমন কোনো খারাপ কাজ তারা করে নাই, কেউ বলতে পারবে না। কমিশনার বলল, রফিক বলতো এদেরকে মারতে পারে? স্যার, যেই মারুক, তবে আমাদের অনেক বড় উপকার করছে, কারণ এদের জেলে ধরে রাখা যায় না, অনেক বড় মানুষের জন্য। কমিশনার বলল, ঠিক বলছো, তবে তাদের দেখো কিভাবে অত্যাচার করা হয়েছে। রফিক বলল, স্যার, মনে হচ্ছে খুনি অনেক বড় সাইকো। কমিশনার বলল, রফিক, এটা সাইকো না, এটা একটা প্ল্যান মার্ডার, বুঝলে? আমাদের এখন উপরের অর্ডার মানতে হবে, এই ফাইল বন্ধ রাখো। রফিক বলল, তার মানে স্যার আপনি বলতে চাইছেন এটা আমাদের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য করছে, এটাই তো? কমিশনার বলল, তুমি ঠিক বলছো, এখন যাও কাজে লেগে পড়ো, আর লাশগুলোকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। রফিক বলল, ওকে বস। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় পড়লো রিফাতের গালে। রিফাত থাপ্পড় খেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আর নিজাম চৌধুরী রাগে কটমট করে তাকিয়ে আছে রিফাতের দিকে। নিজাম চৌধুরী বলল, ওই কুত্তার বাচ্চা, ওখানে কত কোটি টাকার মাল ছিল তুই জানতি না? তারপরও কিভাবে পুলিশের রেড পড়ে? রিফাত বলল, বস, আমি ওখানে আড়ালে ছিলাম, এরা পুলিশ ছিল না, আর মাফিয়া গ্রুপের মতো লাগছিল। নিজাম চৌধুরী বলল, আমার মুখে মুখে কথা বলিস কেন কুত্তার বাচ্চা? মাফিয়া গ্রুপ হয়েছে তো কি হয়েছে, ওদেরকে কি মারা যেত না? রিফাত বলল, বস, মারবো কিভাবে, তারা আমাদের থেকে দ্বিগুণ ছিল, আমি যে কোনো মতে পালিয়ে এসেছি সেটাই অনেক। নিজাম চৌধুরী বলল, এখন মরতে না চাইলে আমার চোখের সামনে থেকে সর। এটা বলতেই রিফাত মাথা নিচু করে চলে গেল, আর নিজাম চৌধুরী রেগে মেগে বলতে লাগলো, ভিলেনের বাচ্চা, তোকে তো আমি ছাড়বো না, তোর মৃত্যু আমার হাতে হবে। এইদিকে আমি, তানিয়া, রাফি, নাইম, রানা, রিমি আর আরোহী সবাই একসাথে ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। আমি বললাম, দোস্ত তোরা থাক, আমি একটু 1 নম্বর সেরে আসি। এটা বলে আমি কলেজের ওয়াশরুমের দিকে চলে গেলাম। তারপর 1 নম্বর সেরে বের হয়ে হাঁটতে লাগলাম। এমন সময় ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে মুচকি হাসি দিতেই আমার ফোনটা বেজে উঠলো। দেখি অচেনা নাম্বার থেকে কল। আমি মুচকি হাসি দিয়ে কল রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম স্যার। স্যার বলল, ওয়ালাইকুম আসসালাম। এসব কি আবির, আমি কি দেখছি? আমি বললাম, কি স্যার, আপনি কি দেখছেন? স্যার বলল, তোমার কি করা উচিত আর তুমি কি করছো, তার থেকে বড় কথা তুমি। আমি বললাম, স্যার আপনি শুধু আমার উপর নজর রাখেন, তারপর বুঝতে পারবেন। এখন তাহলে আমি আমার মতো থাকি, কেমন স্যার? স্যার বলল, আবির, যা করার তাড়াতাড়ি করো, আমাদের হাতে কিন্তু সময় কম। আমি বললাম, ওকে স্যার। এটা বলে ফোন কেটে দিলাম।
গাছের গোড়ায় যখন পোকা থাকে সেই পোকা পাতায় খুঁজে কি লাভ? পোকা তো আর পাতা খাবে, সে তো একেবারে গাছকে খেতে চায়। কথাটা একটু রহস্যজনক হলেও একটু জটিল বটে। এইদিকে তানিয়া মনে মনে ভাবছে, এই হারামি আমার কি হলো? 1 নম্বরে গিয়ে দেখি 4, 5, 6 সব করে ফেলছে মনে হয়। রাফি বলল, তানিয়া এমন করে কি ভাবছিস? তানিয়া বলল, তেমন কিছু না। আবির সে কখন গেল, এখনো আসতেছে না। রিমি বলল, আহারে এখন কিছু হলো না, তার আগে এত চিন্তা, না জানি সামনে আরো কত চিন্তায় পড়তে দেখমু। রিমির কথা শুনে তানিয়া হালকা লজ্জা পেল, কাউকে বুঝতে না দিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, আমার ঠেকা পড়ছে ওই বান্দরটার জন্য চিন্তা করতে। রানা বলল, আরে তুই চিন্তা না করলেও আমার বন্ধুর জন্য অনেকেই চিন্তা করে বুঝলি। নাইম বলল, রানা ঠিক কথা বলছিস। আর তানিয়া দেখ, তোমার প্রেমিককে কেউ আবার চিপাই নিয়ে গেছে গা। এটা বলে সবাই হাসতে লাগলো। আর সবার হাসা দেখে তানিয়া সেখান থেকে রেগে মেগে উঠে হাঁটতে লাগলো। কিছু দূর আসতেই হঠাৎ